ক্লাস 6 এর সায়েন্স ক্লাসে তোমাদের আরো একবার ওয়েলকাম। আজকে আমরা একটা পুরনো চ্যাপ্টার মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে তার কিছু স্যাম্পল আমি এখানে দিলাম। দেখো, প্রথম প্রশ্ন, সব পদার্থের তিনটি অবস্থা দেখা যায় না, উদাহরণ সহ লেখো। সব পদার্থের তিনটে ভৌত অবস্থা থাকে না। যেমন ধরো, কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন, নিশাদল প্রভৃতি কঠিন পদার্থকে যদি তুমি তাপ দাও, তাহলে এরা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আবার ঠান্ডা করলে ওই পদার্থগুলো গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয়। অর্থাৎ পদার্থগুলির তিনটে ভৌত অবস্থা দেখা যায় না। পরের প্রশ্ন দেখো, ধর্ম ও গঠনের বিভিন্নতা অনুযায়ী পদার্থকে কয় শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? ধর্ম আর গঠনের বিভিন্নতা অনুযায়ী পদার্থকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি, যথা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? না, যে সমস্ত পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য ধর্মবিশিষ্ট কোনো পদার্থই পাওয়া যায় না, সেই পদার্থকে মৌলিক পদার্থ বা মৌল বলে। যেমন যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, রূপা, পারদ ইত্যাদি। যৌগিক পদার্থ কাকে বলছে? না, দুই বা তার বেশি সংখ্যক মৌলিক পদার্থ যদি নির্দিষ্ট ওজনের অনুপাতে রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরস্পর যুক্ত হয় এবং নতুন ধর্মবিশিষ্ট যে পদার্থ গঠন করে তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন যেমন জল, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি। আর কি আছে? মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ কাকে বলবো? না, দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো ওজনের অনুপাতে মেশালে যদি উৎপন্ন পদার্থটির মধ্যে উপাদানগুলির ধর্ম বজায় থাকে, তখন তাকে আমরা বলবো মিশ্র পদার্থ। যেমন যেমন ধরো বায়ু, চিনির শরবত, কাঁসা, পিতল প্রভৃতি। পরের প্রশ্ন দেখো, ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে মৌলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে ধাতু, একটাকে অধাতু, একটাকে ধাতু কল্প। ধাতু কাকে বলে? না, যে মৌলে নিজস্ব দ্যুতি আছে, যা সাধারণ অবস্থায় কঠিন ও ভারী, যা তাপ আর তড়িতে সুপরিবাহী এবং ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর যাকে আঘাত করলে একটি বিশেষ ধরনের শব্দ উৎপন্ন হয়, তাকে ধাতু বলে। যেমন সোনা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি। অধাতু বলতে কি বুঝবো? না, যে মৌলের নিজস্ব দ্যুতি নেই, যা সাধারণ অবস্থায় কঠিন বা গ্যাসীয় এবং ওজনে হালকা, যা তাপ আর তড়িতের পরিবাহী নয় এবং ঋণাত্মক তড়িৎধর্মী, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না, তাকে অধাতু বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, ফসফরাস, সালফার
কার্বন ইত্যাদি। ধাতু কল্প কাকে বলে? যে মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই বর্তমান তাকে ধাতু কল্প বলে। যেমন যেমন বোরন, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি। পরের প্রশ্নে এসো। অক্সিজেনের দুটি ধর্ম লেখো। অক্সিজেন গ্যাস কিন্তু বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন গ্যাস। এই গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী হয়। 2 নম্বর, অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়তা করে। জলে এই গ্যাসের দ্রবণীয়তা খুবই কম। 5 নম্বর প্রশ্ন দেখো। কার্বনের 3টি ধর্ম লেখো। 1 নম্বর হলো কার্বন কালো রঙের একটা কঠিন পদার্থ। 2 নম্বর, কার্বন নিজেই জ্বলে। আর 3 নম্বর, কার্বনের রূপভেদ রয়েছে। পরের প্রশ্ন দেখো। পরমাণু কাকে বলে? উদাহরণ দাও। মৌলিক পদার্থে যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সব ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই বলে পরমাণু। যেমন হাইড্রোজেন পরমাণু, সোডিয়াম পরমাণু প্রভৃতি। পরের প্রশ্ন, যোজ্যতা কাকে বলে? যোজ্যতা কি? না, কোন মৌলে একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে তাকে ওই মৌলের যোজ্যতার পরিমাণ বলে। যেমন যেমন ধরো একটি ক্লোরিন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করে, তাই ক্লোরিনের যোজ্যতা হলো 1। একইভাবে অক্সিজেনের যোজ্যতা 2 এবং কার্বনের যোজ্যতা 4। পরের প্রশ্ন দেখো। মূলক কাকে বলে? উদাহরণ দাও। অনেক সময় দেখা যায় যে কতগুলো ভিন্ন মৌলের পরমাণু একসঙ্গে জোট বেঁধে থাকে এবং রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণুর মতো অংশগ্রহণ করে। এইরূপ পরমাণুপুঞ্জকে মূলক বলে। মূলক কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। যেমন সালফেট, নাইট্রেট, হাইড্রক্সিল প্রভৃতি। তারপরের প্রশ্ন দেখো। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? কতগুলো মৌলের একাধিক যোজ্যতা দেখা যায়, অর্থাৎ পৃথক পৃথক যৌগে তাদের যোজ্যতা ভিন্ন ভিন্ন হয়। একে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে। যেমন নাইট্রোজেনের যোজ্যতা 1, 2, 3, 4, 5 হতে পারে। সালফারের যোজ্যতাও 2, 4, 6 হতে পারে। পরের প্রশ্ন দেখো। পলি বা গাদ কি? কোন তরলে মিশ্রিত ভারী এবং ওই তরলে অদ্রাব্য কঠিন পদার্থের কণাগুলো তরলের নিচের অংশে অনেক সময় থিতিয়ে পড়ে। এক্ষেত্রে থিতিয়ে পড়া ভারী অদ্রাব্য কঠিন পদার্থকে পলি বা গাদ বলে। পরের স্লাইডে এসো। প্রথম প্রশ্ন দেখো। দ্রবণ কাকে বলে? এর কটি অংশ ও কি কি? 2 বা ততোধিক পদার্থকে মেশালে যদি একটি সমসত্ব মিশ্রণ উৎপন্ন হয় এবং
ওই মিশ্রণে উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয় তাহলে ওই মিশ্রণকে দ্রবণ বলে। চিনি ও জলের মিশ্রণে উৎপন্ন শরবত একটি দ্রবণ। দ্রবণের দুটি অংশ, একটি হলো দ্রাব্য, অপরটি হলো দ্রাবক। দ্রাব্য ও দ্রাবকের সমসত্ব মিশ্রণটাকেই আমরা কিন্তু বলছি দ্রবণ। তাহলে দ্রবণ সমান সমান আমি কি বলতে পারি? দ্রাব্য প্লাস দ্রাবক। দ্রাব্য আমরা কাকে বলবো না, দ্রবণের মধ্যে সাধারণত যে উপাদানটির আপেক্ষিক পরিমাণ কম থাকে এবং উপাদানটি কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থে দ্রবীভূত হয়ে একটি সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব্য বলে। চিনি ও জলের মিশ্রণে উৎপন্ন শরবত একটি দ্রবণ। এখানে চিনি হলো দ্রাব্য, আর দ্রবণের মধ্যে যে পদার্থটি বা যে উপাদানটি আপেক্ষিক পরিমাণ বেশি থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে দ্রাবক। যেমন চিনির দ্রবণের দ্রাবককে, চিনির দ্রবণের দ্রাবক হলো তোমার জল। পরের প্রশ্নে এসো। তরল পদার্থের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর, নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। 2 নম্বর, স্থির অবস্থায় তরলের উপরিতল অনুভূমিক থাকে। 3 নম্বর, সাধারণ তাপমাত্রায় তরলের উপরিতল থেকে বাষ্পায়ন হয়। 4 নম্বর, চাপ প্রয়োগে তরলের আয়তনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না। 5 নম্বর, তাপ প্রয়োগে তরলের আয়তন বাড়ে এবং তাপ হ্রাসে আয়তন কমে। 6 নম্বর, তরলের সমোচ্চশীলতা ধর্ম দেখতে পাওয়া যায়। পরের প্রশ্নে এসো। একটি উত্তম দ্রাবকের নাম বলো। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। একটি উত্তম দ্রাবক হলো জল। তাহলে জলকে আমরা কেন উত্তম দ্রাবক বলে থাকি? বেশিরভাগ পদার্থই জলে দ্রবীভূত হয়, তাই জলকে আমরা বহুমুখী দ্রাবক বলে থাকি। জলের রাসায়নিক সক্রিয়তা অন্যান্য তরলের চেয়ে কম। ল্যাবরেটরিতে একে নিরাপদে এবং সহজেই ব্যবহার করা যায়। সাধারণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জল তরল অবস্থাতে থাকে। প্রকৃতিতে জল প্রচুর পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্ন, মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য লেখো। মৌলিক পদার্থে কি কি থাকে না, রাসায়নিক বিশ্লেষণে মৌলিক পদার্থের মধ্যে থেকে আমরা নতুন ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থ পাই না, কিন্তু যৌগিক পদার্থের রাসায়নিক বিশ্লেষণ করলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একাধিক মৌল পাওয়া যায়। মৌলিক পদার্থের অণু একই ওজন ও ধর্মের বা এক বা একাধিক পরমাণু নিয়ে গঠিত হয়। যৌগিক পদার্থের অণু 2 বা ততোধিক ভিন্ন ওজন এবং ভিন্ন ধর্মের পরমাণু দ্বারা গঠিত হয়। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা সীমিত। পৃথিবীতে যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য। মৌলিক পদার্থের বহুরূপতা আছে, অর্থাৎ একটি মৌল একাধিক রূপে থাকতে পারে। যেমন যেমন কার্বনের
কার্বন আর কি গ্রাফাইট ও হীরক দুই রূপেই থাকতে পারে। যৌগিক পদার্থের কিন্তু বহুরূপতা নেই। মিশ্র ও যৌগিক পদার্থের পার্থক্য লেখো। দুই বা ততোধিক পদার্থকে যদি কোনো নির্দিষ্ট ওজন অনুপাতে মেশানো হয় তাহলে মিশ্র পদার্থ উৎপন্ন হয়। দুই বা ততোধিক পদার্থ নির্দিষ্ট অনুপাতে মিশে রাসায়নিক বিক্রিয়া দ্বারা যৌগিক পদার্থ উৎপন্ন করে। মিশ্রণে উপাদানগুলি পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয় না, কিন্তু যৌগিক পদার্থের উপাদানগুলি পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। মিশ্র পদার্থকে সহজ ভৌত পদ্ধতিতে তৈরি করা যায় এবং একই সময়ে তাপের উদ্ভব বা শোষণ হতেই পারে, আবার নাও হতে পারে। কিন্তু যৌগিক পদার্থ রাসায়নিক পদ্ধতিতে তৈরি করা হয় এবং এই সময় তাপের উদ্ভব হবে বা শোষণ হবে। মিশ্র পদার্থ সমসত্ব বা অসমসত্ব দুই হতে পারে। এদের নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নেই। যৌগিক পদার্থ সর্বদা সমসত্ব হয়। এদের নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক আছে। মিশ্র পদার্থের উপাদানগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায়। যৌগিক পদার্থের উপাদানগুলিকে রাসায়নিক পদ্ধতি ছাড়া পৃথক করা সম্ভব নয়। ধাতু ও অধাতুর মধ্যে কি পার্থক্য দেখা যায়? ধাতু সাধারণত কঠিন অবস্থায় থাকে, ব্যতিক্রম কি? পারদ। অধাতু সাধারণত কঠিন বা গ্যাসীয়, ব্যতিক্রম কে? ব্রোমিন। ব্রোমিন কিন্তু একটি তরল অধাতু। ধাতু স্বাভাবিক অবস্থায় উজ্জ্বল, অধাতু স্বাভাবিক অবস্থায় উজ্জ্বল নয়। ধাতু ভারী, শক্ত, দৃঢ়, নমনীয় ও প্রসারণশীল। ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। ধাতুকে পিটিয়ে পাতলা পাত বা সরু তারে পরিণত করা যায়। বেশিরভাগ অধাতুই হালকা এবং ভঙ্গুর। অধাতুকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না। এদের পিটিয়ে পাতলা বা সরু পাতেও পরিণত করা যায় না। ধাতু তাপ ও বিদ্যুতের উত্তম পরিবাহী, অধাতু কিন্তু তাপ আর বিদ্যুতের কুপরিবাহী। ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, অধাতুর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কম। ধাতু ধনাত্মক তড়িৎধর্মী, অধাতু সাধারণত ঋণাত্মক তড়িৎধর্মী। পরের প্রশ্নে এসো। বালি ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কিভাবে পৃথক করবে? কি করে করবে না, একটা বিকারে বালি মেশানো ঘোলা জল নিয়ে কিছুক্ষণ স্থির ভাবে রেখে দেওয়া হলো। কিছুক্ষণ রাখার পর দেখা যাবে যে অভিকর্ষের টানে বালির কণাগুলো বিকারের তলায় জমা হয়েছে এবং ওপরের জল পরিষ্কার হয়েছে। এই পদ্ধতিকে বলে হচ্ছে থিতানো। বিকারের তলা যে কঠিন পদার্থ জমা হয় তাকে আমরা কি বললাম? পলি বা গাদ। এইবার বিকারটাকে তুমি একটু কাত করে ওপরের পরিষ্কার জলকে একটি কাচদণ্ডের গা বেয়ে ধীরে ধীরে অন্য একটি বিকারে ঢাল। এতে বালি ও স্বচ্ছ জল পৃথক হয়ে যাবে। লক্ষ্য রাখতে হবে যেন তরলটি ঢালার সময় বিকারের নিচে জমে থাকা পলিতে কোনো নাড়া না লাগে। এইভাবে আমরা বিকার থেকে বালি এবং জলকে আলাদা করতে পারি। পরের প্রশ্নে এসো।
তুতের জলীয় দ্রবণ থেকে কিভাবে তুতের কেলাস তৈরি করবে। কি করতে হবে না, প্রথমে তুমি একটা বিকার নেবে, সেটাকে একটা টিপট স্ট্যান্ডের উপরে বসাবে। তার নিচে স্ট্যান্ডের উপরে আগে একটা, ওটাকে বসানোর আগে তার নিচে একটা তার জালি রেখে নেবে, আর টিপট স্ট্যান্ডের তার জালির নিচে একটা বুনসেন বার্নার বা বার্নার রাখবে। এবার ওই বিকারের মধ্যে তুতের জলটাকে ঢেলে দেবে। তাপ দিলে জল বাষ্পীভূত হতে থাকবে, ফলে দ্রবণটির আয়তন কমতে থাকবে এবং ঘনত্ব বাড়তে থাকবে। দ্রবণটি যথেষ্ট গাঢ় হলে, অর্থাৎ আয়তন বেশ কিছুটা কমে গেলে, তাপ দেওয়া বন্ধ করে বিকারটিকে ধীরে ধীরে ঠান্ডা হতে দিতে হবে। বিকারটি ঠান্ডা হলে বা দ্রবণটি ঠান্ডা হওয়ার পর দ্রবণের তলায় নীল রঙের কেলাস দেখতে পাওয়া যাবে। এরপর তুমি পরিস্রাবন দ্বারা ওই কেলাসগুলোকে অবশিষ্ট দ্রবণ থেকে পৃথক করে নেবে এবং অল্প পাতিত জলে ধুয়ে ফিল্টার কাগজে চেপে চেপে শুকনো করে নেবে। এইভাবে আমরা তুতের কেলাস তৈরি করতে পারি। পরের প্রশ্ন দেখো, চুম্বকের সাহায্যে মিশ্র পদার্থ কিভাবে পৃথক করা যায়। ধরো তুমি বালি আর লোহা চুরের মিশ্রণ নিয়ে সেটা তুমি চুম্বকের সাহায্যে পৃথক করতে চাইছো। কি করবে, ওই মিশ্রণের মধ্যে তুমি চুম্বকটাকে ডুবিয়ে দেবে। তাহলে কি হবে, লোহাচুর গুলো যেহেতু চৌম্বক পদার্থ, সেগুলো কি হবে, এসে লোহার গায়ে আটকে যাবে এবং মিশ্রণ থেকে লোহাচুর সম্পূর্ণ পৃথক হবে। এইভাবে লোহাচুরের সঙ্গে বা কোনো চৌম্বক পদার্থের সঙ্গে অন্য কোনো অচৌম্বক পদার্থ মিশে থাকলে আমরা চুম্বকের সাহায্যে তাকে পৃথক করতে পারি। আস্রাবণ এবং পরিস্রাবণের মধ্যে পার্থক্য লেখো। আস্রাবণ কি না, তরলে মিশ্রিত কোনো ভারী অদ্রাব্য কঠিন পদার্থের কণাগুলিকে তরলের নিচের অংশে থিতিয়ে ওপরের পরিষ্কার তরলকে অন্য কোনো পাত্রে ঢালার পদ্ধতিকে বলা হয় হচ্ছে আস্রাবণ। আর তরলে মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলোকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ও জল থেকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় পরিস্রাবণ। তরলে অদ্রাব্য কঠিন পদার্থের কণাগুলো খুব সূক্ষ্ম এবং হালকা হলে সেগুলো থিতিয়ে পড়ে না, ফলে আস্রাবণ পদ্ধতিতে এদের তরল থেকে পৃথক করা যায় না। পরিস্রাবণ পদ্ধতিতে কিন্তু ফিল্টার কাগজের সাহায্যে খুব সূক্ষ্ম ও হালকা কণাকে পৃথক করা যায়। আস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের প্রয়োজন নেই, পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের প্রয়োজন হয়। আস্রাবণ খুব সহজ প্রক্রিয়া, পরিস্রাবণ কিন্তু তুলনামূলকভাবে জটিল প্রক্রিয়া। তাহলে চলো এবার কিছু শর্ট প্রশ্ন আমি দিয়েছি, সেগুলো একটু তোমরা নিজেরা চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, বস্তু ও পদার্থ কি একই জিনিস, ব্যাখ্যা করো। একই জিনিস। দু নম্বর হচ্ছে ভৌত অবস্থার ভিত্তিতে পদার্থ ক প্রকার। 3 নম্বর, চিনির যৌগটি কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি। 4 নম্বর, জলের একটি অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে। 5 নম্বর, ফসফরাস পেন্টাক্লোরাইড ও কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো। 6 নম্বর, বায়ুতে উপস্থিত একমাত্র যৌগিক গ্যাস কোনটি। 7 নম্বর, সবচেয়ে হালকা মৌলের নাম কি। 8 নম্বর, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি। 9 নম্বর, সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি। 10 নম্বর, সবচেয়ে শক্ত প্রকৃতির মৌলিক পদার্থের নাম। এর পরেরটায় দেখো, শূন্যস্থান পূরণ করো। গ্রাফাইট ও গ্যাস কার্বন ড্যাশ হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী।
বিভিন্ন মৌলের পরমাণুরা জুড়লে তৈরি হয় ড্যাশ অণু। 3 নম্বর, মিথেন যৌগের অণুতে কার্বন পরমাণু ড্যাশটি এবং হাইড্রোজেন পরমাণু ড্যাশটি থাকে। একাধিক পদার্থ মিশে তৈরি হয় ড্যাশ বা ড্যাশ। 5 নম্বর, ধাতুকল্প ড্যাশের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। 6 নম্বর, পারদ ড্যাশ হলেও ধাতু। 7 নম্বর, জলের অণু হলো ড্যাশ। 8 নম্বর, পিতল ড্যাশ ও ড্যাশের মিশ্রণ। 9 নম্বর, বায়ুর উপাদান ড্যাশ ড্যাশ ও কার্বন। 10 নম্বর, ধাতু তাপ ও তড়িতে ড্যাশ। পরেরটা এসো। ঠিক বাক্যটিতে রাইট এবং ভুল বাক্যটিতে কাটা দিয়ে চিহ্নিত করো। পারদ ধাতু হলেও সাধারণ অবস্থায় তরল। 2 নম্বর, অধাতুকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়। 3 নম্বর, সোডিয়াম ধাতু জলের চেয়ে হালকা। 4 নম্বর, অক্সিজেনের পারমাণবিকতা 1। 5 নম্বর, এজি হলো রূপোর চিহ্ন। 6 নম্বর, ক্লোরিনের চিহ্ন ও সংকেত একই। 7 নম্বর, কার্বন ডাই অক্সাইড জ্বলতে সাহায্য করে না। 8 নম্বর, অণু স্বাধীনভাবে থাকতে পারে। 9 নম্বর, মৌল অণু বা যৌগ অণু পরমাণু দ্বারা গঠিত। 10 নম্বর, খাদ্য লবণ সোডিয়াম ও ক্লোরিন দিয়ে গঠিত হয়। পরেরটা এসো। স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। এ স্তম্ভ সবচেয়ে হালকা মৌল। 2 নম্বর, সবচেয়ে ভারী মৌল। 3 নম্বর, প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। 4 নম্বর, কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। বি স্তম্ভে হচ্ছে প্লুটোনিয়াম, রেডিয়াম, সি হচ্ছে ইউরেনিয়াম, 4 হচ্ছে হাইড্রোজেন। পরেরটা দেখো। এ স্তম্ভ 1 হচ্ছে মিথেনের সংকেত, 2 হচ্ছে অ্যামোনিয়ার সংকেত, 3 হচ্ছে ফসফিনের সংকেত, 4 হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত। বি স্তম্ভে এ হচ্ছে HCl, বি হচ্ছে PH3, সি হচ্ছে CH4, ডি হচ্ছে NH3। তাহলে আজকে এই অবধি। থ্যাংক ইউ।